বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান সংস্কার বনাম সংশোধন নিয়ে তীব্র বিতর্কের মধ্যে বিরোধী দল জামাত ইসলামীর নেতৃত্বে ওয়াকআউট করে প্রতিবাদ জানিয়েছে। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সরকারি দলকে অভিযোগ করে বলেছেন, জনগণের গণভোটের স্পষ্ট রায়কে বেমালুম, অগ্রাহ্য ও অপমান করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনের ষষ্ঠ দিনে আইনমন্ত্রীর সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বিরোধী সদস্যরা প্রতিবাদস্বরূপ সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুর রহমান এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন এবং রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুর রহমান জোর দিয়ে বলেন, জনগণ গণভোটে স্পষ্ট রায় দিয়েছে, সংবিধান সংস্কারের পক্ষে, সংশোধনের জন্য নয়। কিন্তু সরকার জনগণের সেই চূড়ান্ত অভিপ্রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে অপমান করেছে। তিনি আরো বলেন, জাতির দেওয়া এই ম্যান্ডেটকে বেমালুম অগ্রাহ্য করা হয়েছে। আমরা জনগণের চূড়ান্ত রায়কে অমান্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এজন্যই প্রতিবাদ স্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করেছি। বিরোধী নেতা স্মরণ করিয়ে দেন যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে গণ্য হওয়ার কথা ছিল। দুটি পৃথক শপথ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সরকারি দলের সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা থাকলেও সরকার তা করেনি বলে অভিযোগ করেন তিনি। বাধ্য হয়ে বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে নোটিশ দেওয়া হয়। 31 মার্চ আলোচনার সুযোগ দেওয়া হলে আইনমন্ত্রী জনগণের সংস্কারের দাবিকে পাশ কাটিয়ে সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ সময় বিরোধী দল স্পষ্ট করে বলেছে, সংস্কার আর সংশোধন এক জিনিস নয়। সরকার জনগণের ইচ্ছার সঙ্গে প্রতারণা করছে। ওয়াকআউটের পর ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন যে সংসদ ছেড়ে দেওয়া হয়নি, তবে জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমাদের 11 দল দ্রুতই একত্রে বসে পরবর্তী করণীয় ঠিক করবে। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তিনি আরো যোগ করেন, আন্দোলন আমরা করব জনগণকে সাথে নিয়ে। 11 দল একত্রে বসে সিদ্ধান্ত নিব এবং আপনাদের মাধ্যমে জানাবো। বিরোধী নেতা জোর দিয়ে বলেন, আন্দোলন ছাড়া এখন আর কোনো পথ খোলা নেই। সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কঠোর সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, 15.5 বছরে জনগণের উপর যে ফেসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল তাতে বিনা বিচারে 2663 জন মানুষ খুন হয়েছে। গুম হওয়া 250 জনের বেশি মানুষের এখনো খোঁজ মেলেনি। আয়নাঘরের মতো ডিটেনশন সেন্টার তৈরি করে মানুষকে 8-9 বছর বন্দি রাখা হয়েছে। তিনি বলেন, সেই অমানবিক ব্যবস্থা থেকে মুক্তির জন্যই জুলাই আগস্টের অভ্যুত্থান এবং সংবিধান সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখন জনগণের সঙ্গে এই প্রতারণার প্রতিবাদে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উল্লেখযোগ্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিরোধী দলের দাবি, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে হবে। সরকারি দল অবশ্য সংশোধনের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গণভোটের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লাগা নিয়ে বলেছেন, ছাত্র অবস্থায় মনে হয় সালাউদ্দিন ভাই ভালো ছাত্র ছিলেন না। তিনি বলেন, আমরা তো ভালো ছাত্র ছিলাম সবসময়। আমাদের 4 প্রশ্ন পড়তে আমার ধারণা ব্যারিস্টার ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার তার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হওয়া গণভোট নিয়ে বলতে গিয়ে শিশির মনির কথা বলেন। তিনি বলেন, 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? প্রশ্নটা হলো, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান এবং তার নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, কয়টা নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা। তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পর্যায়ে কারবারটা দেখেন। একজন রাষ্ট্রপতির নীতি কতগুলো? কি নীতি, কোন নীতি কেউ তো জানে না। কেউ বলে 19 দফা, এর বাইরে আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টা মাত্র প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লাগে। সরকার আগামী 2026-27 অর্থ বছরে আরো 40 লাখ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দিবে। এতে 13,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই টাকা বরাদ্দ চেয়ে
অর্থ মন্ত্রণালয় আধা সরকারি পত্র দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী এজেটেম জাহিদ হোসেন। ক্ষমতাসীন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিপুল পরিমাণ টাকা কোন খাত থেকে যোগান দেওয়া হবে সেই উপায় খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সামাজিক সুরক্ষা কর্মসূচির কোন খাত থেকে এই টাকা দেওয়া হবে নাকি বিশেষ বরাদ্দ দেওয়া হবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই টাকা কোথা থেকে আসবে সেই সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকেই আসতে হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাংলাদেশের অর্থনীতি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। অন্য যে কোনো খাত থেকে কাটছাট করে ফ্যামিলি কার্ডের বিপরীতে টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে, তবে এক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ফ্যামিলি কার্ডে যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি অন্তর্ভুক্ত না হন, কোনো ধরনের অনিয়ম না হয় সেটি নিশ্চিত করতে হবে। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন সেলিম রায়হান। এই প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এত বড় বড় বাজেট পরিচালনার অভিজ্ঞতা নেই। তবে ফ্যামিলি কার্ড কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিকে গুরুত্ব দিতে হবে। ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের একটি ডাটাবেস করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১০০টিরও বেশি কর্মসূচি রয়েছে। এসব খাতে সংস্কার আনতে হবে। যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৩ পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশেষ অভিযানে আসামি জাহাঙ্গীর হোসেনকে ডুমুরিয়া উপজেলার একটি গ্রাম থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে। গণপিটুনিতে আহত পুলিশ সদস্যরা হলেন কেশবপুর থানার উপপরিদর্শক আসমত আলী, কনস্টেবল শহীদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ। পুলিশ জানায়, জাহাঙ্গীরকে গ্রেফতার করতে গেলে তার ভাই আলামিন ও লিটন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি প্রচার করেন পুলিশের টিম তার ভাইকে গ্রেফতার করে হত্যা করেছে। এমন ঘোষণার পর এলাকার ৫০ থেকে ৬০ জন জড়ো হয়ে পুলিশ সদস্যের পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়। কেশবপুর থানা পরিদর্শক শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীর ২টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, একটি মাদকের ও অপরটি পারিবারিক মামলা। ২ মামলায় তাকে ২ বছর ৩ মাসের সাজা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে ঈদ উল ফিতরে সুপারস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিকে ঘিরে ভক্ত অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমের সমালোচনা ও আয়ের নিরিখই বলে দেয় যে ছবিটি এবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই দায় অবশ্য নিজেও স্বীকার করে নিয়েছেন শাকিব খান সহ ছবির কলাকুশলীরা। তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেতা। মঙ্গলবার রাতে রাজধানী উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্স প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, সিনেমার ২ নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময় কুণ্ডু সহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। ভাইরাল ওই ভিডিওতে অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা ২ নায়িকার চোখে মুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন জ্যোতির্ময় ও তাসনিয়া ফারিন। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ের কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করছে সে সময় জ্যোতির্ময় নাকি অস্বস্তিতে পড়েছিলেন। একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিনের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে নিতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এমন সময় ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখোমুখি হন জ্যোতির্ময়ী। প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করা হলে এই চিত্রনায়িকা বলেন, আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। এমত অবস্থায় সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে পর্দার বাইরের এই মুহূর্ত এখন ছবির আলোচনাকেও ছাপিয়ে যাচ্ছে।